সন্ধ্যার আকাশে ধীরে ধীরে রাতের আধার ঘনিয়ে আসছে। পাখিরা তাদের নীড়ে ফিরতে ব্যস্ত। আমি ছাদে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখছি। আমার সাথে ইয়ানিরু ওরা দুজনেও আছে। ওরা দুজনে এটা সেটা বলছে আর মাঝে মাঝেই হাসির ঝংকার তুলছে। আমি দুই হাত বুকে গুজে আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, সময় কত দ্রুত চলে যায়। মনে হচ্ছে এই তো সেদিন আমরা রাজশাহীতে এলাম। 1 বছর হয়ে গিয়েছে আমাদের রাজশাহীতে আসা। অথচ এই 2 দিন ইহানকে ছাড়া যেন আমার সময়গুলো কাটতেই চাইছে না। প্রতিটা সেকেন্ডকে বছর মনে হচ্ছে আমার কাছে। প্রিয় মানুষটার থেকে দূরে থাকার অনুভূতিটা কেমন হয়, এই প্রথম তা আমি উপলব্ধি করতে পারছি। এইসব ভাবনার মাঝেই হঠাৎ মীরা আপু ডেকে উঠল, ঈশিতা বড় ফুপি বমি করছে, দ্রুত চলো। আমি দ্রুত মোমের রুমে এসে দেখি মম বিছানায় শুয়ে, খালামনি আর মামি মোমের পাশে বসে। আমি মোমের পাশে বসে মোমের হাত ধরে বলি, মম বেশি খারাপ লাগছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে বলো? খালামনি বলল, বসেই ছিল আমাদের সাথে, তারপর হঠাৎ বমি করতে থাকে। আমি ইয়াকে বলি, ইয়া ওই রুমে আমার ব্যাগে দেখো ফার্স্ট এইড বক্স আছে, নিয়ে আসো তো একটু। ইয়া ফার্স্ট এইড বক্স এনে আমার কাছে দিল। আমি মোমের বিপি মেপে দেখলাম প্রেশার হাই। একটা গ্যাসের ঔষধ খাইয়ে দিয়ে বললাম, কিছুক্ষণ পর খাবার খেয়ে প্রেশারের ঔষধ খেলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মোমের মাঝে মাঝেই এরকম হয় বাসায়, সেই জন্য ফার্স্ট এইড বক্স সাথেই রাখতে হয়। খালামনি মমকে খাবার খাইয়ে দিল। আমি ওষুধটা মমকে দিলাম, মম খেয়ে বিশ্রাম নিতে থাকল। কিছুক্ষণ পর ভাইয়া এসে মমকে দেখে জিজ্ঞেস করল, এখন কিরকম ফিল করছে? মম বলল, আগের থেকে বেটার ফিল করছে। ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলে, যাক, একটা হাতুড়ে ডাক্তার আছে তো, বিপদে আপদে কাজে লাগবে। আমি ঝাঝালো কণ্ঠে বলি, এই হাতুড়ে কি? হ্যাঁ, তোর আমাকে কি মনে হয় শুনি? আমি এমনি এমনি চান্স পেয়েছি নাকি? খালামনি বলে, ইরফান হচ্ছে টাকি। আর তোরা যা এখান থেকে সবাই। আপা এখন ঘুমিয়ে পড়ুক, তোরা সবাই খাবার খেয়ে নে। খাবার শেষ করে রুমে এসে ফোনটা বের করতে যাব ইহানের কাছে কল করার জন্য, এমন সময় রুমে নীরু আসে। এসে বিছানায় বসে গল্প জুড়ে দেয়, তুমি আর ইয়া এখানে একসাথে থাকো। আমি ছোট করেই বলি, হুম, আমার আবার কারো সাথে বেড শেয়ার করতে ভালো লাগে না। মীরা আপু আলাদা থাকে, আমিও আলাদা রুমে। আমি মনে মনে বলি, এখন এখানে ইয়া থাকলে নির্ঘাত 2 কথা শুনিয়ে দিত। ইয়া ওয়াশরুমে ছিল। আমি হালকা হাসার চেষ্টা করে বলি, ও তাই। এর মধ্যে ভাইয়া এসে নক করে বলে, ইস্যু ঘুমিয়ে পড়েছিস কি? না, ঘুমায়নি। ভাইয়া ভেতরে আয়। ভাইয়া ভেতরে আসতে আসতে বলে, তোর ফোন কোথায়? কেন? ইহান ফোন দিয়ে তোকে পাচ্ছে না। রিং হলো, এখন নাকি বন্ধ বলছে। আমি উঠে ফোনটা হাতে নিয়ে দেখে বলি, ও শিট, ফোন তো বন্ধ হয়ে আছে। আজ 2 দিন তো চার্জ দেওয়াই হয়নি। ভাইয়া ওর ফোনটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ধর, ও লাইনেই আছে। আমি ফোনটা নিয়ে বেকনিতে চলে যাই। ওদিকে নীরু ভাবতে থাকে, ইহান কেন ফোন করে ঈশিতাকে চাইছে। মনে মনে ঈশিতার উপর জেলাসি ফিল করে। আবার পরক্ষণে ভাবতে থাকে, ইহান নাম হলেই যে ইহান ভাইয়াই হবে এমন তো নয়, হয়তো ঈশিতার কোনো ফ্রেন্ড হবে। নীরু তো আজকে বাড়িতে আসছে। ও ইহান আর ঈশিতার বিয়ের কথা শোনেনি এখনো। আমি সালাম দিয়ে ইহানের সাথে কথা বলতে থাকি। ফোনের ওপাশ থেকে ইহান বলে, এই তোমার কি হয়েছে বলো তো? আমি অবাক হয়ে বলি, আশ্চর্য কি হবে? সেই যে দুপুরে কথা বলেছ, এরপর আর একবারও ফোন দাওনি। আর এদিকে আমি সন্ধ্যা থেকে ট্রাই করেই যাচ্ছি তোমার সাথে কথা বলার জন্য।
শেষমেশ ইরফানের কাছে কল দিতে বাধ্য হলাম। আসলে বিকেলে আমরা পুকুর থেকে মাছ ধরা দেখছিলাম, আর সন্ধ্যা থেকে মমো অসুস্থ ছিল। মোমের কাছে ছিলাম, সেই জন্য কল দেওয়া হয়নি। আর এখন দেখছি ফোন চার্জ না থাকার কারণে অফ হয়ে আছে। ওহ, খালামণির কি হয়েছে? বিপি হাই ছিল, ভমিট হয়েছিল। এখন মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছে মমো। আপনি ডিনার করেছেন? হ্যাঁ, করেছি। ডিনারে কি খেয়েছেন? তুমি তো বেড়াচ্ছ আর ভালো ভালো খাবার খাচ্ছ, আর এদিকে তোমার বর শুকনো খাবার খাচ্ছে। ভর্তা আর ডিম ভাজি ডিনারে খেয়েছি। মনে হচ্ছে ব্যাচেলর লাইফ লিড করছি। খালাম্নি যে খাবার রান্না করে আসছিল, সেগুলো গরম করেই তো খেতে পারেন। সেগুলা দুপুরে খেয়েছি। এখন ভাবলাম একটু রান্না করে দেখি পারি কিনা, তাই ট্রাই করেছিলাম আর কি। ওহ, আপনি এখন কি করছেন? বউয়ের সাথে ফোন আলাপ করছি। বলছি বিছানায় শুয়ে আছেন না কোথায় আছেন সেটা বলছি। বেকনিতে বসে আছি। শুনুন। হ্যাঁ জান, বলো, শুনছি তো। পুকুর থেকে মাছ মারছিল যখন, তখন আমার ইচ্ছে করছিল হাত দিয়ে মাছগুলোকে ধরতে, কিন্তু বড় বড় মাছ দেখে সাহস পায়নি। ইহান হালকা হেসে বলে, আমি এসে তোমার মাছ ধরার শখটা পূরণ করব কেমন? আমি উচ্ছ্বসিত হয়ে বলি, সত্যি বলছেন? হুম। আর আমার কি ইচ্ছে হচ্ছে জানো? কি? I want to embarrass you. I always remember you. Touching your lip tasting sweet very much which I am missing. আমি কিছু না বলে চুপ করে থাকায় ইহান বলে, কি হলো, কিছু বলছো না যে? লজ্জা পেলে তোমাকে দেখতে আরো কিউট লাগে, এখন এটাও মিস করছি দেখতে না পাওয়ার জন্য। আমি এখানে আর তুমি ওখানে থাকলে বেবি ডাউনলোড কি করে হবে সুইটহার্ট? আমি চোখ বন্ধ করে বলি, টপিক চেঞ্জ করুন প্লিজ। আচ্ছা হয়েছে। আর তোমাকে লজ্জায় ফেলবো না কেমন? যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। টেক কেয়ার। গুড নাইট। গুড নাইট। রুমে এসে দেখি ইয়া ঘুমিয়ে পড়েছে। ইয়া রাতে বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমের কোলে ঢলে পড়ে। এতক্ষণে মনে হলো নীরু না ছিল এখানে। হয়তো আমার কথা বলার সময়ই চলে গিয়েছে। আরও দুদিন কেটে গিয়েছে, আজ মঙ্গলবার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে যাই। দেখি ভাইয়া আর মাহিদ ভাইয়া পেপার পড়ছে আর গল্প করছে। কালকে মাহিদ ভাইয়ার বউ আসছে। ননদের বিয়ে বলে কথা, হাজার সমস্যা থাকা সত্ত্বেও আসছে। তবে উনি বেশি সময় রুমেই থাকছেন, আর মামি আর বাকিরা ওনাকে কোনো কাজ করতে নিষেধ করেছেন। আমি কিচেনের দিকে যাই, দেখি মামি কড়াইয়ে তরকারি রান্না করছে, আর খালাম্নি কফি মগে ঢালছে। আমাকে বলল, ঈশিতা, মাহিদ আর ইরফানকে কফি দিয়ে আয়ত। আমি ভাইয়া আর মাহিদ ভাইয়াকে 2 মগ দিয়ে আরেক মগ নিজে খেতে থাকলাম। এর মধ্যে নীরু এসে কিচেন থেকে কফি নিয়ে আমার পাশে খেতে থাকল। আমি মাঝে মাঝে কফির মগে ঠোঁট ছোঁয়াতে থাকি আর ফোন স্ক্রোল করছি। নীরু খালামনিকে ডেকে বলল, ছোট ফুপি, কাল তো বুধবার, কালকেই তো ইহান ভাইয়া আসবে তাই না? খালামনি কিচেন থেকেই উত্তর দিল, হ্যাঁ এরকমই তো বলেছে। নীরু এক্সাইটেড হয়ে বলে, কতদিন পর ইহান ভাইয়ার সাথে দেখা হবে? 2 বছর হলো দেখা হয়নি। আমি আর চোখে নীরুর দিকে চেয়ে রইলাম। ওর বিহেভ দেখে মনে মনে বিরক্ত হলাম। এর মধ্যে ইয়া এসে পাশে বসল। বিয়ে বাড়িতে এখনো আমরা ছাড়া অন্য কোনো আত্মীয় আসেনি। মামির বাপের বাড়ির আত্মীয়রা বিয়ের আগের দিন আসবে। মীরা আপু একই দিনে দেখছি খুব ফেসিয়াল নিয়ে ব্যস্ত থাকে।
সকালে ঘুম থেকে উঠে মসুরের ডাল বাটা মুখে আর শশা চোখে নিয়ে ঘড়ি ধরে বসে থাকে। এর মধ্যে হঠাৎ মাহিদ ভাইয়ার মেয়ে মিশকা এসে আমার কাছে একটি ললিপপ দিল খুলে দেওয়ার জন্য। আমি মিষ্টি হেসে মিশকাকে কোলের উপর বসিয়ে ললিপপটা খুলে দিলাম। ফারিয়া ওর ছোট বোনকে সাথে নিয়ে নিউ মার্কেটে গিয়েছে কসমেটিক কিনতে। সব কিছু কিনে দোকান থেকে বের হয়ে আসতে গিয়ে হঠাৎ ওর চোখ আটকে যায় পোশাকের দোকানে। সেদিকে দৃষ্টি নিবন্ধ করে দাঁড়িয়ে থাকে। পাশ থেকে ফারিয়ার বোন ওর হাতে ঝাঁকি দিয়ে বলে, আপু যাচ্ছ না যে, কি হলো? বোনের কথায় ফারিয়ার হুঁশ আসে। দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে, কই কিছু না, এমনি। তখন সেই পোশাকের দোকান থেকে সাহেল বের হতে নিলে ফারিয়াকে দেখতে পেয়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন আছো? সাহেল শার্ট কিনতে আসছিল। ফারিয়ার চোখ মুখ খুশিতে চকচক করে উঠল আর বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা কি কিছু কেনাকাটার জন্য? এর মধ্যে ফারিয়া বলে উঠল, হ্যাঁ, কিছু কসমেটিক কেনার ছিল তাই সেগুলো নিলাম। সাহেল ফারিয়াকে ইশারাতে বলে, ওর সাথে কে ওটা? ফারিয়া ঠোঁট প্রসারিত করে বলে, আমার ছোট বোন। সাহেল ছোট করে বলে, ওহ। তারপর ফারিয়াকে বলে, চলো কিছু খাবে। আজ থাক, অন্যদিন। সাহেল কপালে আসা চুলগুলো এক হাতে সরিয়ে বলে, তুমি হলে তোমার কথাটা মানতে পারতাম, কিন্তু সাথে তো মেহমান আছে, আমাকে তো কিছু করতেই হবে। অবশেষে ফারিয়া রেস্টুরেন্টে যায়। চিকেন বার্গার খেতে থাকে। হঠাৎ সাহেল দুচোখে দুর্বলতা নিয়ে বলে, তোমার বেস্ট ফ্রেন্ডের খবর কি? এটা শুনে ফারিয়া মুখটা মলিন করে বলে, ও তো এখানে নেই। ওর মামা তো বোনের বিয়ে খেতে গিয়েছে। ওহ, তোমার ছোট বোনটা কিন্তু বেশ কিউট। এতে তুমি মন খারাপ করো না, তুমিও কিউট। ফারিয়া লজ্জা পেয়ে বলে, লটস অফ থ্যাঙ্কস। ভাইয়া সময় হলে আমাদের বাসাতে আসেন কেমন? বলে ফারিয়া ওর বোনকে নিয়ে বাসায় চলে আসে। বিকেলে বেকনিতে দাঁড়িয়ে আছি আর ভাবছি, আগামীকাল এতক্ষণে হয়তো চলে আসবে ইহান। আমি বারবার করে ফোনে ওকে বলেছি কাল সকাল সকাল যেন চলে আসে। এসব ভাবনার মাঝেই হঠাৎ পেছনে থেকে কেউ এক হাত দিয়ে আলতোভাবে আমার চোখ বন্ধ করে নেয়, আরেক হাত দিয়ে আমার বাহু ধরে ঘুরিয়ে নেয় তার দিকে। কোমর জড়িয়ে ধরে একদম কাছে টেনে নেয়। এসব কিছু খুব দ্রুত হওয়ায় আমি ঘাবড়ে যাই। রেগে কিছু বলতে যাব তখনই আমার ঠোঁট জোড়া দখল করে নেয়। এতে আমি আরও ভয় পেয়ে যাই। তবে পারফিউমের স্মেলটা কেমন জানি পরিচিত মনে হচ্ছে। চোখ থেকে হাতটা আলগা হতেই পিটপিট করে চোখ খুলে দেখি আমার সামনে ইহান দাঁড়িয়ে আছে। মুচকি হেসে বলে, কেমন হলো সারপ্রাইজটা? আমি ভ্রু কোঁচকে বলি, এরকম কেউ করে নাকি? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর আপনার না আগামীকাল আসার কথা? আমার কপালে আসা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিয়ে বলে, কালকে আসার কথা থাকলেও তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই এক্সাম শেষ করে অমনি চলে এসেছি। আগে তুমি বলো, আমার আজকে আসাতে তুমি খুশি হওনি? আমি ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে বলি, খুব খুব খুশি হয়েছি। আর আপনি কিভাবে জানলেন আমি এখন এখানে আছি? সবার সাথে দেখা করেছেন? ড্রয়িং রুমে আম্মু ছিল, আসতে গিয়ে আম্মুর সাথে দেখা হয়েছে। আর গাড়ি পার্ক করতে গিয়ে গার্ডেনে ইয়াকে দেখলাম মিশকার সাথে খেলতে। ইয়ার থেকেই শুনেছি তুমি কি করছো। সবার আগে তোমার সাথে দেখা করতে এসেছি। ওহ আচ্ছা, তাহলে ফ্রেশ হয়ে সবার সাথে মিট করে নিন। নীরু ওর রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যেতেই শুনেছে ইহান এসেছে। তখন নীরু আয়েশা বেগমকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, ছোট ফুপি ইহান ভাইয়ার না কালকে আসার কথা ছিল?
বাসায় একা একা বোর হচ্ছিল, তাই পরীক্ষা শেষ করে আজকেই এসেছে। নীরু ছোট করে বলে, ওহ। আর ওর দু চোখ ইহানকে খুঁজতে থাকে। গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। পাশাপাশি দুইটা রুমের একটাতে ইরফান থাকছে আর অন্যটা ঈশিতা আর ইয়া একসাথে থাকছে। আর অন্যদিকের রুমগুলোতে বাকিরা। নীরু ভাবতে থাকে ইহান হয়তো ইরফানের রুমে থাকতে পারে, সেই ভেবে সেদিকে এগিয়ে যায়। ইরফানের রুমের দরজা হালকা ভিড়ানো দেখে দরজার সামনে থেকে উকি দেয়, কিন্তু ভেতরে কাউকে দেখা যায় না। হয়তো ওয়াশরুমে আছে ভেবে চলে যেতে নিলে ঈশিতার রুম থেকে হাসির শব্দ আসে। নীরু মনে মনে ভাবে, ইয়া তো গার্ডেনে। ঈশিতা কার সাথে হাসছে এত? এসব ভাবার মাঝেই হঠাৎ দেখে ইহান ঈশিতার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে যাচ্ছে। নীরু কপাল কোঁচকে ভাবতে থাকে, ইহান এসেই ঈশিতার রুমে কেন গিয়েছিল? হয়তো পাশাপাশি রুম হওয়ায় ইরফান ভাইয়ার রুমে যেতে বসে ভুলবশত হবে। নীরু দ্রুত ওর রুমে গিয়ে চুলগুলো পরিপাটি করে চোখে কাজল দিয়ে ছাদে যায়। সেখানকার টবের গাছ থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে নিয়ে এক হাতে ওড়নার আড়ালে রাখে। আর মনে মনে বিড়বিড় করে, কামন অন নীরু, এবার যে করেই হোক ইহান ভাইয়াকে ইমপ্রেস করতেই হবে। ইহান সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করে আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বলে, আম্মু আমার টায়ার্ড লাগছে, ফ্রেশ হব। আমার ব্যাগটা এখানেই ছিল, কই গেল? ইয়া দেখ, রেখে আসছে দক্ষিণের কর্নারে যে রুমটা আছে সেখানে। ওখানে ইরফানও থাকছে। বুঝতেই তো পারছিস এখন এত মানুষ সবার জন্য তো আর এক্সট্রা রুম দেওয়া পসিবল নয়। তাই ইরফানের রুমেই থাক কেমন? ইহান কথা না বাড়িয়ে রুমের দিকে যেতে নিলে হঠাৎ মাঝখানে ফাঁকা জায়গায় ওর সামনে পথ আটকিয়ে দাঁড়ায় নীরু। ইহান ভ্রু যুগল উঁচিয়ে ইশারা করে বলে, কি হয়েছে? নীরু জিহ্বা দিয়ে ঢোক গিলে নিয়ে বলে, ইহান ভাইয়া কেমন আছেন? ইহান ভাবলেশহীনভাবে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার এক্সাম কেমন হয়েছে? ইহান এক কথায় বলে, ভালো। নীরু ওড়নার আড়ালে লুকিয়ে রাখা হাতটা বাড়িয়ে দেয় ইহানের সামনে, আর বারবার ঢোক গিলতে থাকে। ইহান ধমক দিয়ে বলে, হোয়াট ইজ দিস? নীরু কেঁপে উঠে আমতা আমতা করে বলে, আসলে ভাইয়া আপনি অনেক দিন পর আসলেন তো, তাই ভাবলাম আমার নিজে হাতে লাগানো গাছের ফুলটা দিয়ে আপনাকে ওয়েলকাম জানাই। হালকা হাসার চেষ্টা করে আরও বলে, তাই কিছু না মনে করলে ফুলটা নিতে পারেন। ইহান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নীরুর কাছ থেকে ফুলটা নিয়ে বলে, তোমার পড়াশোনার খবর কি? ভালো। আচ্ছা, জার্নি করে আসছি। আমার খুব টায়ার্ড লাগছে, পরে কথা বলবো। আমি রুমে যাই কেমন? বলে ইহান গটগট করে রুমে চলে যায়। নীরু বিড়বিড় করতে থাকে, গায়ের থেকে বড় ধা। নীরু ধমক খেয়ে তালগোল পাকিয়ে, সব উল্টা পাল্টা বললি। কি বলতে চেয়েছিলি আর কি বললি? আচ্ছা, ব্যাপার না, কবিগুরু বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। ঘড়ির কাঁটায় রাত ৮টা ১০ বাজে। ড্রয়িং রুমের সোফাতে বসে আমি এফবিতে লগইন করে ফারিয়ার সাথে চ্যাট করছি। আমার পাশে ইয়া বসে আছে, আর নীরু সিঙ্গেল সোফায় বসে ওরা দুজন সিরিয়াল দেখায় ব্যস্ত। ভাইয়া আর মাহিদ ভাইয়া অন্য পাশে বসে কলম খাতা নিয়ে বিয়ের কেনাকাটা নিয়ে লিস্ট করছে। মীরা আপু এখানে ছিল, ওনার উডবি ফোন করাই একটু আগে এখান থেকে রুমে চলে গিয়েছে। হঠাৎ মিশকা একটা খেলনা গাড়ি নিয়ে এসে নীরুর সামনে ধরে বলল, ছোট ফুপি দেখো তো, গাড়িটা চলছে না, একটু ঠিক করে দাও না। নীরু এলইডি এর দিকে দৃষ্টি রেখেই বলে, দাঁড়াও, একটু পর দেখছি, আগে সিরিয়ালটা শেষ হতে দাও। আমি মিশকার দিকে তাকাতেই আমাকে বলে, মিষ্টি ফুপি তুমি ঠিক করে দাও না গাড়িটা। মিশকা আমাকে মিষ্টি ফুপি বলে ডাকে।
আমি মিষ্টি হেসে ওর হাত থেকে গাড়িটা নিয়ে ট্রাই করতে থাকি। স্প্রিং ঘুরাতে চেষ্টা করি, গাড়িটা স্টার্ট হচ্ছে না। স্প্রিংটা কেমন জানি খুব শক্ত মনে হচ্ছে। হঠাৎ ইহান এসে আমার পাশে বসে আমার হাত থেকে গাড়িটা নিয়ে কানের পাশে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমি ফ্রেশ হয়ে রুমে একা একা ছিলাম, গিয়ে তো তোমার বরের খোঁজ খবর নিতে পারতে। তারপর সোজা হয়ে বসে জোরে বলে, প্লিজ ব্রিং টু এ কাপ অফ কফি ফর মাই ফ্রেশনেস। ইহানের আওয়াজ শুনে নীরু আওয়াজকে ফলো করে সেদিকে তাকিয়ে দেখে ইহান ঈশিতার পাশে বসে কথাটি বলছে। ঈশিতার পাশে ইহানকে দেখে নীরুর শরীর রাগে রি করতে থাকে আর মনে মনে বলতে থাকে, নীরু তুই কেন সিঙ্গেল সোফায় বসতে গেলি? ঈশিতার জায়গায় ওখানে যদি তুই বসতি তাহলে তোর পাশে ইহান ভাইয়া বসত। কেন যে লাখটা ফেভার করছে না? আবার চাইল কফি, চা চাইলে তাও এক দৌড়ে গিয়ে বানিয়ে এনে দিতে পারতি। কেন যে কফিটা বানানো শিখে রাখলি না? আমি কফি বানাতে কিচেনে চলে যাই। কফি মগে ঢেলে হাতে নিয়ে কিচেন থেকে বের হতে যাব, তখন হঠাৎ নীরু এসে সামনে দাঁড়িয়ে বলে, ইহান ভাইয়ার জন্য কফিটা বানিয়েছ বুঝি? আমি এক কথায় বলি, হ্যাঁ। নীরু হালকা হেসে, আমি ড্রয়িং রুমেই যাচ্ছি, তাই আমাকেই দাও, আমি ইহান ভাইয়াকে দিয়ে আসছি কেমন বলে কফির মগটা আমার হাত থেকে নিয়ে যেতে থাকে। আমি বিড়বিড় করে বলি, এতই যখন তোর ইহান ভাইয়াকে কফি দেওয়ার শখ তাহলে নিজে বানিয়ে নিয়ে দিতিস। অদ্ভুত। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখি ইহান খেলনা গাড়িটা ঠিক করেছে। গাড়িটা চলছে আর মিশকা খুশিতে লাফাচ্ছে। নীরু গিয়ে ইহানের সামনে কফির মগটা বাড়িয়ে দিয়ে লাজুক হেসে বলে, ইহান ভাইয়া আপনার কফি। ইহান কপাল কোঁচকে একবার নীরুর দিকে তাকিয়ে কফিটা নেয়। নীরু ইহানের হাতে কফিটা দিয়ে ইহানের পাশে ফাঁকা জায়গায় বসতে নিলে ইহান কফিতে চুমুক দিয়ে উঠে দাঁড়িয়ে ইরফান আর মাহিদের পাশে গিয়ে বসে ওদের সাথে কথা বলতে থাকে। মাহিদ বলে, কালকে তো শপিংয়ে যেতে হবে। ইরফান তুই আর ইহান বাড়ির মেয়েদেরকে নিয়ে যাবি, আর এদিকে অনেক ডেকোরেশনের কাজ আছে, সেগুলো আমাকে সাথে থেকে করতে হবে, তাই আমি কিন্তু যেতে পারবো না। ওদিকে লিজা বেকনিতে বসে জুম করে ইহানের একটি ছবি দেখতে থাকে আর মনে মনে বলে, আর মাত্র কিছুদিন এরপরই আমার পাপা আসবে, আর আমি জানি আমার পাপা আমাকে আমার 24তম বার্থডেতে সেরা গিফট হিসেবে তোকে দেবে ইহান। আমি আমার স্কুল লাইফ থেকে তোকে সবার থেকে বেশি পছন্দ করতাম, আগে সেটা বুঝতাম না। তোকে বেশি ভালো লাগার কারণ কি? মেডিকেলে উঠার পর থেকে আমি উপলব্ধি করতে পারছি আমি সত্যি তোকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো সেটা প্রকাশ করতে পারিনি তোর কাছে। আমি আর দেরি করতে চাইছি না আমার মনের কথাটা তোকে জানিয়ে দেব, তবে আমার কেন জানি বারবার মনে হচ্ছে আমি দেরি করে ফেলেছি না তো। এর মধ্যে লিজার মা আসে লিজাকে ডাকতেই লিজা দ্রুত ইহানের ছবিটা থেকে ব্যাক করে আসে। মাম্মাম কিছু বলবে? চলো ডিনার করে নেবে। পাপা কবে আসবে মাম্মাম? সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মাসেই আসবে, আমার বার্থডের আগেই তো আসবে। লিজার মামের মাথায় হাত রেখে বলে, তুই চিন্তা করিস না, যাই হয়ে যাক না কেন তোর পাপা তোর বার্থডের আগেই আসবে, আর তোর জন্য স্পেশাল গিফটটাই দিবে। হ্যাপি এবার। লিজা লাজুক হেসে ওর মাকে জড়িয়ে ধরে। বাড়ির সবাই ডিনার করতে বসেছে। আমি মামি খালামনিদেরকে হাতে হাতে হেল্প করছি ডাইনিংয়ে খাবারগুলো রাখতে। মাহিদ ভাইয়া, ভাইয়া, ইয়া, মীরা আপু ওনারা বসে আছে। খালামনি ইয়াকে বলল ইহান আসেনি, ওকে ডেকে আনো। ইয়া চেয়ার থেকে উঠতে নিলে এর মধ্যে ইহান চলে আসে আর ইয়ার পাশের চেয়ারটা টেনে বসে। মামি আমাকে বলে, ঈশিতা তুমিও ওদের সাথে বসে পড়ো কেমন।
আমরা বড়রা আছি তো খাবার সার্ভ করব। আর নীরুটাকে ডেকে আনি সবার সাথেই খেয়ে নিক। ইহানও আমার দিকে তাকিয়ে ইশারায় বসতে বলে। আমি ইহানের পাশের ফাঁকা চেয়ারটায় বসতে যাব। তখনই কোথা থেকে নীরু এসে বসে পড়ল। নীরু চেয়ারে বসে মনে মনে বলে, যাক নীরু, এবার তুই ঠিক সময় মতো এসেছিস। ভাগ্য তোর সুপ্রসন্ন হতে চলেছে। এভাবেই চালিয়ে যেতে থাক, হার মেনে নিস না। যে করেই হোক ইহান ভাইয়াকে ইমপ্রেস করতেই হবে। নীরু, তোর জন্য এবার ডু অর ডাই। ভাইয়ার পাশের চেয়ারটা ফাঁকা থাকায় ওখানে গিয়ে বসলাম। সামনে তাকাতেই ইহানের সাথে চোখাচোখি হল। কারণ টেবিলের এপাশে আমি আর অপোজিট পাশে ইহান। নীরু খাবার মুখে তুলছে আর ইহানের দিকে বারবার তাকাচ্ছে। নীরু লক্ষ্য করছে ইহানের দৃষ্টি কেমন জানি সবসময় ঈশিতার দিকে থাকে। আবার দুজন চোখাচোখি ইশারা করে আর মুচকি হাসে। এটা দেখে নীরুর রাগ হতে থাকে। মনে মনে ভাবে, ঈশিতাকে কয়েকটা কথা শোনাবে। মামি নীরুকে বলে, এই নীরু, তোর প্লেটের খাবার যে ফুরাচ্ছেই না। সবার খাওয়া শেষ হতে চলল আর তুই খাবার নেড়েই যাচ্ছিস। হঠাৎ আমার গলায় মাছের কাঁটা বাঁধে আমি কাশতে থাকি। ভাইয়া পানি এগিয়ে দিয়ে খেতে বলে, আমি ঢকঢক করে পানি খাই, তাও ঠিক হয় না। ইহান উদ্বিগ্ন হয়ে বলে, ঈশিতা, ঠিক হয়েছে। আমি ঢোক গিলে বলি না। ইহান টেবিলের ওপাশ থেকে এক লোকমা শুকনো ভাত হাতে আমার সামনে ধরে বলে, এটা না চিবুয়ে গিলে খাও, ঠিক হয়ে যাবে। আমি শুকনো ভাত খেয়ে পানি খাই, তারপর ঠিক হয়ে যায়। এটা দেখে নীরু বিড়বিড় করে বলে, কাঁটাটা ঈশিতার গলায় না আটকিয়ে নীরু তোর গলায় আটকে থাকলে ইহান ভাইয়া তো তোকে খাওয়ায় দিত। পুরা কপাল তোর নীরু। রাতে ডিনার শেষে রুমে আসতে নিলে হঠাৎ হাতে টান পড়ে। পিছন ঘুরে দেখি ইহান হাত ধরে আছে। আমি ইশারায় বলি, কি হয়েছে? ইহান আরেকটু কাছে এসে বলে, ইয়াকে মীরা কিংবা নীরুর কাছে গিয়ে থাকতে বলো। আমি ওর কথা শুনে ওর দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে বলি, মাথা ঠিক আছে আপনার? এরকমটা বলা যায়। তারপর ইহানকে বুঝিয়ে বলে, রুমে এসে শুয়ে পড়ি। ইয়া কানে হেডফোন গুজে গান শুনছে। বিকেলের দিকে রেডি হচ্ছি, সবাই মিলে শপিংয়ে যাওয়ার জন্য। হালকা পিঙ্ক কালারের 3 পিস পরেছি। চুলগুলো ব্যান্ড দিয়ে বেঁধেছি। আর ঠোঁটে চ্যাপস্টিক দিয়েছি, ব্যাস এতটুকুই এনাফ। ইয়া ব্ল্যাক কলারের গাউন পরেছে। আমাকে দিয়ে চোখে আইলাইনার, শ্যাডো, কাজল, ঠোঁটে লিপস্টিক এসব নিয়ে নিল। আমি মিষ্টি হেসে ইয়াকে বলি, তোমাকে খুব সুন্দর লাগছে। ইয়াও মিষ্টি হাসি দিয়ে ধন্যবাদ জানায়। নীরু 2 ঘন্টা যাবৎ সেজে যাচ্ছে। অবশেষে মীরা এসে বলে, এই নীরু হলো তোর? এবার না হলে কিন্তু তোকে রেখেই চলে যাব। নীরু আয়নার সামনে থেকে উঠে দাঁড়িয়ে বলে, এই আপু দেখতো আমাকে কেমন লাগছে? মীরা 2 কথায় জবাব দেয়, ভালো লাগছে। নীরু গাল ফুলিয়ে বলে, একটু ভালো করে বলবি। তা না বলে ভালো লাগছে একটা আনসার হলো। খুব ভালো লাগছে নাকি কম কম ভালো লাগছে? মীরা মনে মনে বলে, কম হয়েছে তো আটা ময়দা মাখা। এখন কিছু বললে আবার সাজতেন বসবে। শেষমেশ আমার বিয়ের শপিং করতে যাওয়াই হবে না। নীরু আমার সোনা বোন, তোকে দেখতে একদম ডানা কাটা পরীর মতো লাগছে। এবার তাড়াতাড়ি চল বোন। আমি মিশকার হাত ধরে বাসার বাইরে যাচ্ছি। মিশকা বলেছে ও আমার সাথেই যাবে। গেইটের সামনে গিয়ে দেখি ইহান গাড়ির সাথে হেলান দিয়ে 2 হাত পকেটে দিয়ে দাঁড়িয়ে আছে। স্কাই কালারের শার্ট পরেছে। শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা। ব্ল্যাক কালারের প্যান্ট ইন করে পরেছে। পায়ে ব্ল্যাক শু, হাতে ব্ল্যাক ওয়াচ, চোখে ব্ল্যাক সানগ্লাস পরে আছে।
ওকে, এই লুকে মারাত্মক সুন্দর লাগছে। হঠাৎ ইহান আমার কাছে এগিয়ে এসে হাত দিয়ে তুড়ি বাজিয়ে বলে, কি হলো, এভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে আছো যে? আবার নতুন করে আমার প্রেমে টেমে পড়লে নাকি? আমি ওকে উদ্দেশ্য করে বলি, আপনি জেন্টস পার্লারে গিয়েছিলেন নাকি? ইহান ভাব নিয়ে বলে, তোমার বরের পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ে না, সে এমনি সুন্দর। শার্টের কলারে হাত দিয়ে আরও বলে, তোমার তো এজন্য প্রাউড ফিল করা উচিত যে তোমার বর দেখতে মাশাল্লাহ আস্ত একটা কিউটের ডিব্বা। ইহান গাড়ির দরজা খুলে দেয়, আমি সামনে বসে মিশকাকে আমার কোলের উপর বসাই। ইয়া পিছনে বসে জানালার বাইরে হাতে ফোন ধরে বিভিন্ন ভঙ্গিতে সেলফি তুলতে ব্যস্ত। মীরা আর নীরু একসাথে গেইটের সামনে আসতেই ইরফান ওদেরকে উদ্দেশ্য করে সামনের গাড়ির দিকে ইশারা করে বলে, তোমরা এটাই ওঠো। ইহান ইয়া আর ঈশিতাকে নিয়ে যাবে। মীরা দ্রুত ইরফানের গাড়ির সামনে গিয়ে বসে পড়ে। আর নীরু ওদিকে ইহানের গাড়ির সামনে ঈশিতাকে দেখে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। ইহান বসে সিট বেল্ট বেঁধে স্টিয়ারিংয়ে হাত দিয়েছে। আর তখনই মিশকা বলে, মিষ্টি ফুপি, আমি পানি খাব। আমি গাড়িতে রাখা ওয়াটার বোতলটা হাতে নিয়ে দেখি একদম ফাঁকা, একটুও পানি নেই। ইহানকে উদ্দেশ্য করে বলি, শুধু শুধু খালি বোতল রেখেছেন কেন শুনি? যদি সেখানে একটুও পানি না থাকে। বলে গাড়ি থেকে নেমে বাসায় যাই ওয়াটার আনতে। মিশকাকে বলেছিলাম তুমি থাকো, আমি ওয়াটার আনছি। না শুনল, বরং আমার সাথে সাথেই আসছে। মীরা গাড়িতে বসে নীরুকে ডাকতে থাকে, এই নীরু, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি গাড়িতে ওঠ। সব কিছু কেনাকাটা করে বাসায় ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে। আমি ওই গাড়িতে যাচ্ছি বলে নীরু ইহানের গাড়ির সামনে গিয়ে বসে পড়ে। ইহান নীরুকে বসতে দেখে কিছু বলতে যাবে, তার আগেই নীরু বলে, আসলে ভাইয়া আমার না পিছনে বসলে ঝাঁকিতে ভমিট হয়, তাই এখানে বসেছি, আপনি কিছু মনে করেননি তো? ইহান বিরক্তিকর ফেস নিয়ে বলে, কিন্তু এখানে তো ঈশিতা বসেছিল, তুমি ইরফানদের ওখানে সামনে বসতে পারতে। নীরু মৃদু হেসে বলে, মীরা আপু ওখানে সামনে বসছে। মীরা আপু আমার মতো পিছনে বসতে পারে না। সামনে বসে জানালাটা খুলে রাখলে ভমিটিংয়ের ভাবটা অনেকটাই কেটে যায়। বলতে পারেন এটা আমাদের দুই বোনের জেনেটিক্যাল প্রবলেম। ইহান বাইরের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এ কার পাল্লায় পড়লাম, সামনের সিটে বসা নিয়ে জেনেটিক্যাল প্রবলেম টেনে আনল। এর মধ্যে ইরফান ডাক ছেড়ে বলে, ইহান গাড়ি স্টার্ট দে। তুই গাড়ি না সরালে আমি কিভাবে স্টার্ট দেব? পার্ক করে রেখেছিস তো আমার সামনে। ইহান জানালা দিয়ে মুখ বের করে বলে, ওয়েট কর, ঈশিতা ভেতরে গিয়েছে, আসুক আগে। আর বিড়বিড় করে বলে, তোর বোন আর আমার হলো বিবি, না জানি এখন এসে কি রিয়াকশনটাই দেয়। সেই টেনশনেই কপালে ঘাম ঝরছে আমার। আমি মিশকাকে পানি খাওয়ায় ওয়াটার বোতলটা ভরে নিয়ে আসছি। এসে গাড়ির দরজা খুলতে যাব, দেখি নীরু আরামসে চিলমুডে বসে আছে। আমাকে দেখে নীরু বলে, পেছনে বসলে আমি বমি করে গা ভাসিয়ে দেই তো, সেই জন্য তুমি পিছনে বসো প্লিজ। আমি ইহানের দিকে তাকাই, দেখি ইহান নিজে কি বলে। ইহানকে চুপ করে থাকতে দেখে রাগে আমার শরীর ঘিনঘিন করতে থাকে। তারপর কিছু না বলে ভাইয়ার গাড়িতে এসে মিশকাকে নিয়ে বসি। ইহান ড্রাইভ করছে আর ভাবছে, বিবিজান তো রেগে বোম হয়ে আছে, এখন কি করে রাগটা ভাঙ্গাব। প্রাইডের শোরুমে এসেছি শাড়ি নেওয়ার জন্য। আমি চুপচাপ এক কোণে বসে আছি। মীরা আপু নীরু ইয়া শাড়ি দেখছে। এর মধ্যে ইহান কথা বলার জন্য কয়েকবার ট্রাই করেছে, আমি এড়িয়ে গিয়েছি। হঠাৎ ইহান গলা ঝেড়ে বলে, ঈশিতা তুমি শাড়ি চুজ করো, সবাই নিচ্ছে তুমিও নাও। আমি ঝাঝালো গলায় বলি, আমার আছে,
আমি নিব না শাড়ি। নীরু হঠাৎ ইহানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া আমাকে একটা শাড়ি পছন্দ করে দিন। আমি পছন্দ করতে পারছি না। ইহান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে, ওহ গড, এই মেয়ে তো দেখছি আমাকে সোজা বউ ছাড়া বনবাসে পাঠানোর ধান্দায় আছে মনে মনে বলে। আর সাথে সাথেই ফোনটা পকেট থেকে বের করে বলে, আমার জরুরি একটা কল করার ছিল। তোমরা সবাই শাড়ি চুজ করতে থাকো, ততক্ষণে আমি কথা বলে আসছি। ইহান সোজা বের হয়ে যায়। ওরা সবাই কসমেটিক্সের দোকানে যায়। ওদেরকে বলে আমি মিশকার সাথে মার্কেটের সামনে গাড়ির পাশে এসে দাঁড়িয়ে থাকি। হঠাৎ আমার ওড়নায় টান পড়ে। তাকিয়ে দেখি ইহান এক হাতে আমার ওড়না দিয়ে ওর কপালের ঘাম মুছতে লাগল, আর অন্য হাতে কয়েকটা শপিং ব্যাগ। আমি তীব্র অভিমানের সুরে বলি, যান আপনার নীরু পাখির কাছে, ওর ওড়না দিয়ে ঘাম মুছুন। ঈশিতা, তোমার কাছ থেকে এই রকম বিহেভ আশা করছি না। এখানে আমার দোষটা কোথায়? আমি ওড়নার কোনা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলি, ঠিকই তো, পাশে বসিয়ে আনলেন। ইহান হাতের ব্যাগগুলো গাড়িতে রেখে আমার পাশে দাঁড়িয়ে বলে, দেখো নীরু অনেক আগে থেকেই একটু পাগলামি করে, এতে তুমি মন খারাপ করো না। আর আমরা তো 3 থেকে 4 দিনের মধ্যে চলেই যাব, সো এটা নিয়ে তুমি টেনশন করা বাদ দাও। মাই হোল হার্ট ফিল উইথ ইউ। মিষ্টি ফুপি, আমরা বাসায় যাব কখন? আমি আম্মুর কাছে যেতে চাই। ইহান হাঁটু ভেঙ্গে মিশকার সামনে বসে বলে, মিশকা সোনামনি, আমরা একটু পরেই বাসায় যাব। আর মিশকা, তুমি এর পর থেকে আমাকে দেখিয়ে বলে ঈশিতাকে মিষ্টি ফুপি বলে ডাকবে না। ইহানের কথা শুনে আমি চোখের দৃষ্টি সরু করে বলি, তো কেন? ইহান মিশকার হাতে একটা ক্যাডবেরি দিয়ে বলে, তুমি মিষ্টি কাকি বলে ডাকবে কেমন? মিশকা ক্যাডবেরি টানিয়ে খেতে খেতেই বলে, ঠিক আছে ভালো কাকু। ইহান মিষ্টি হেসে মিশকার গাল ধরে বলে, গুড গার্ল। তারপর উঠে দাঁড়িয়ে একটা ক্যাডবেরি আমার দিকে দেয়। আমি খেতে খেতে বলি, ফুপি বললে প্রবলেম কোথায় ছিল? মিশকা আমাকে কাকু বলে, সেই জন্য তোমাকে কাকি বলে ডাকবে। আমি চাই সব সময় তুমি আমার পরিচয় পরিচিত হও। আশা করি তোমার আনসার পেয়েছ। কেনাকাটা শেষে আমরা সবাই একটা রেস্টুরেন্টে গেলাম স্ন্যাকের জন্য। মেনু দেখে যার যার পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হলো। আমি বারবিকিউ অর্ডার দিলাম। ইয়া, নীরু মীরা নান রুটি আর স্টিক কাবাব। ভাইয়া লাচ্ছি। ইহান ফ্রেঞ্চ ফ্রাই। আমার এক পাশে ইহান, অন্য পাশে ইয়া। ইহানের পাশে ভাইয়া। আমাদের সামনে নীরু আর মীরা আপু, ওদের মাঝে মিশকা বসেছে। খাবার শেষ করে আমি আগেই বাইরে এসে দাঁড়ায়। ইহান বিল পে করতে গিয়েছে। মাহিদ ভাইয়া ফোন করেছিল, ভাইয়াকে কি জন্য যেন খুব দরকার, তাই আমাদের সবাইকে রেখে ভাইয়া আগে চলে গিয়েছে। ইহানকে বলেছে সবাইকে আনতে। নীরুর হাত ধরে টান দিয়ে মিশকা বলে, ছোট ফুপি, আমি মিষ্টি কাকির কাছে যাব। নীরু মিশকার কথায় অবাক হয়ে বলে, তোর আবার কাকিকে? মিশকা বলে, ওই যে আমি যার সাথে গাড়িতে আসলাম। ওহ, তুমি ঈশিতার কথা বলছ। সোনা, ও তোমার ফুপি হয়, কাকি নয়। মিশকা দুদিকে ঘাড় ঘুরিয়ে বলে, উহু, কাকি হয় বলেছে তো আমাকে। নীরু ভ্রু কুঁচকে বলে, তোমাকে ঈশিতাকে কাকি বলতে কে বলেছে? তখন মিশকা ক্যাশ কাউন্টারের কাছে দাঁড়ানো ইহানের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, ভালো কাকু বলেছে। মিশকার কথা শুনে রাগে ক্ষোভে গজগজ করতে থাকে নীরু। মনে মনে ভাবে, ঈশিতা তো জাদু করেনি ইহানের উপর। সবাই গাড়ির সামনে এসে দাঁড়াতেই ইহান সামনের দরজা খুলে দিয়ে বলে, ঈশিতা, তুমি মিশকাকে নিয়ে ওঠে বসো। আর পিছনের দরজা খুলে, ইয়া, নীরু, মীরা, তোমরা ওঠো। নীরু বলে, ইহান ভাইয়া আমার পিছনে বসলে ভমিটের প্রবলেম হয়তো।
ইহান পকেটে হাত দিয়ে সেন্টার ফ্রুট বের করে মীরা আর নীরুকে দিয়ে বলে এটা চিবুতে থাকো, তাহলে আর প্রবলেম হবে না। বাসায় আসতে আসতে রাত 8:30 বেজে যায়। মিশকা আমার কোলের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। গাড়ি পার্ক করার পর মীরা, নীরু, ইয়া শপিং ব্যাগগুলো নিয়ে চলে যায়। আমি বসে আছি মিশকাকে ইহান নিবে বলে, ও তো ঘুমিয়ে পড়েছে সেই জন্য। ইহান গাড়ির দরজা খুলে মিশকাকে কোলে নিতে নিতে বলে, যা কাজকে তোমার প্র্যাকটিস হলো মিশকাকে নিয়ে জার্নি প্লাস শপিং করাই। এরপর আমাদের বেবি হলে এসব কিছু তোমার জন্য সহজ হবে। রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি। খালামনি এসে বলল, ঈশিতা সবার শপিং দেখলাম, তোরটা কই? মীরা বলল, তুই নাকি কিছুই নিসনি, কিন্তু কেন? কিছু সময় ভেবে মৃদু হেসে বলি, আসলে খালামনি আমার আছেই তো, সেই জন্য আর নেইনি। খালামনি গম্ভীরভাবে বলে, না আমি তোর কথা মানতে পারলাম না। যতই থাক না কেন বিয়েতে সবাই নিচ্ছে সেখানে। আচ্ছা সমস্যা নেই, কাল সকালে গায়ে হলুদের আগে তুই ইহানের সাথে গিয়ে সবকিছু কিনে আনবি কেমন? রুমে আসতে আসতে ইয়া বলে, আম্মু তোমাকে ভাবতে হবে না, এ ব্যাপারে আমার ব্রো আছে না, ও ঠিক কিছু না কিছু করে ম্যানেজ করে নিবে। খালামনি ঝাঝালো গলায় বলল, হ্যাঁ দেখলামই তো কেমন ম্যানেজ করেছে। সবাই সবকিছু কিনল আর ও ঈশিতাকে খালি হাতে নিয়ে আসলো। আচ্ছা তোরা আয় ডিনার করে নিবি। আমি খাবো না খালামনি, রেস্টুরেন্ট থেকে সন্ধ্যায় খেয়েছি, এখন ক্ষুধা নেই। ইয়া তুমি যাও খেয়ে আসো কেমন? ইয়া খালামনির সাথে চলে যায়। আমি ফোনটা নিয়ে বিছানায় বসে এফবিতে লগইন করতেই দেখি ফারিয়া মেসেজ দিয়েছে। সেগুলো চেক করতে যাব, হঠাৎ দেখি ইহান আসছে। কয়েকটা প্যাকেট বিছানার উপর রেখে বলে, এগুলো তোমার, দেখো তো পছন্দ হয়েছে কিনা। আমি প্যাকেটগুলো খুলতে খুলতে বলি, এগুলো কখন কিনলেন? আগে তুমি বলো তোমার পছন্দ হয় কিনা। কখন কিনেছি সেটা তোমার না জানলেও চলবে। আমি কিছু সময় ভেবে বলি, ও তার মানে আপনি যখন ইমার্জেন্সি কল করার আছে বলে চলে গিয়েছিলেন তখন এগুলো কিনেছেন, ঠিক না? আমি প্যাকেটগুলো খুলে দেখি একটাতে হলুদ শাড়ি, অন্য প্যাকেটেও শাড়ি। আমি মৃদু স্বরে বলি, এতগুলো কেনার কি দরকার ছিল? ইহান আমার কোমর জড়িয়ে ধরে বলে, আমার 5টা না 10টা না, একটা মাত্র বউ, তার জন্য কিনব না তো কার জন্য? যদি আমার হার্টটা দিতে হয় তবুও তোমাকে খুশি করার জন্য দিব। হয়েছে দেখা যাবে। যখন তুমি রেগেছিলে তখন প্রায় আমার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল। আমার কাছে এই পৃথিবী একদিকে, আরেক দিকে আমার সুইটহার্ট, বলে আলতো করে আমার কপালে ঠোঁট ছোঁয়ায়। নীরু রুমে বসে ভাবছে, যে শাড়িগুলো কিনলাম যাই মীরা আপুকে দেখিয়ে আনি, কোনটা কোনোদিন পরব। আবার মনে মনে ভাবে মীরা আপুর কাছে এখন গিয়ে লাভ নাই, ও ওর নিজের শপিংগুলো দেখতেই বিজি থাকবে। তার চেয়ে বরং ইয়া আর ঈশিতার থেকে দেখিয়ে নিই। ব্যাগগুলো এক হাতে নিয়ে ঈশিতার রুমের দিকে নীরু যেতে থাকে। রুমের দরজা হালকা ভিড়ানো থাকায় নীরু দরজা খুলে দেখে ইহান আর ঈশিতা পাশাপাশি বসে গল্প করছে। নীরুকে দেখে ইহান উঠে দাঁড়িয়ে বলে, তোমরা কথা বলো, আমি আসছি বলে ইহান চলে যায়। আমি নীরুকে ভেতরে আসতে বলি। নীরু এসে বিছানার দিকে দৃষ্টি দিয়ে বলে, তুমি তো তখন কিছুই কেননি। এসব তো ইয়ারও না, তাহলে এগুলো কোথা থেকে আসলো? আমি ঠোঁট প্রসারিত করে বলি, তোমার ইহান ভাইয়া এগুলো এনেছে আমার জন্য। আমার কথা শুনে নীরুর হাত থেকে ব্যাগগুলো ফ্লোরে পড়ে যায়। নীরু দাঁত কটমট করে বলে, তুমি এত নির্লজ্জ কেন? কোনো ম্যানারস নেই তোমার? একটা ছেলে মানুষের পিছনে এভাবে ঘুরঘুর করতে হয়? আমাদের থেকে ইটিকেট শিখতে পারো না? দেখেছ কখনো একা ঘরে অন্য ছেলের সাথে গল্প করতে? এই নিয়ে আমি 2বার দেখলাম।
নীরুর কথা শুনে আমি অবাক হয়ে বলি, আশ্চর্য, অন্য ছেলের সাথে কখন কথা বলতে দেখলে তুমি? আমি লক্ষ্য করেছি তুমি ইহান ভাইয়ার সাথে ইশারায় চোখাচোখিতে কথা বলো। আমি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কপালে হাত দিয়ে বলি, তা তোমার ইহান ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করো সে কেন আমার সাথে ফিসফিস করে কথা বলে। তার থেকেই শুনে নাও কারণটা কি। আমার যথেষ্ট আদব কায়দা আছে, এসব কিছু নিয়ে ওনার সাথে আলোচনা করতে আমার রুচিতে বাঁধবে। তোমার মতো তো নয়, ওদের বাসায় ভাড়া থাকছ আর যাতে পার্মানেন্ট থাকা যায় সেই ব্যবস্থা করতে চাইছ। ইহানকে ইমপ্রেস করে। আমি কঠোরভাবে বলি, তুমি নিশ্চয় জানো না আমার ড্যাডের ফ্ল্যাট কেনা হয়ে গিয়েছে অলরেডি, আর অল্প কিছুদিনের মধ্যেই আমরা সেখানে শিফট করব। নীরু ফ্লোর থেকে ব্যাগগুলো তুলে নিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে যায়। নীরুর বাজে আচরণে রাগে ক্ষোভে আমার কান্না পেতে থাকে। চোখ বন্ধ করতেই দুফোঁটা অশ্রু গাল বেয়ে পড়ে। হঠাৎ ইয়া এসে আমাকে দেখে বলে, ভাবিপু কি হয়েছে, কাঁদছ কেন? আমি দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানিটা মুছে ফেলে বলি, কই কিছু হয়নি তো। না কিছু তো একটা হয়েছে, তুমি বলো আমাকে। আমি চুপ করে থাকায় ইয়া বলে, দাঁড়াও আমি আম্মুকে ডেকে আনছি। আমি ইয়াকে অনেকবার নিষেধ করার পরও ও শুনল না। একটু পরই ইয়া খালামনিকে ডেকে আনে, সাথে মামিও চলে আসে। খালামনি বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, আমার মন খারাপ কেন। আমি বলছি কিছু হয়নি। তখন ইয়া বলে, ওয়েট ওয়েট, আমি রুমে আসার সময় দেখেছিলাম নীরু আপু এখান দিয়ে যাচ্ছিল। নীরু আপু তোমাকে হার্ট করে কিছু বলেননি তো? ইয়ার কথা শুনে মামি ইয়াকে বলে, নীরুকে ডেকে আনো ইয়া, নীরুর মুখ থেকেই শুনব। আমার নিজের কাছেই এখন খারাপ লাগছে। এই ব্যাপারটা নিয়ে এরকম সিন ক্রিয়েট হবে ভাবতেই পারিনি। ইয়ার সাথে নীরু, মীরা দুজনই আসলো। খালামনি নীরুকে জিজ্ঞেস করল, নীরু তুই ঈশিতাকে কিছু বলেছিস? বলেছি, তবে ওর কাজকর্মের থেকে কমই বলেছি। তোমাদেরকে এসব কিছু বলতে চাইছিলাম না, কিন্তু এখন বাধ্য হচ্ছি বলতে। ছোট ফুপি তোমার বড় বোনের মেয়ের চরিত্রে সমস্যা আছে। আমি নিজে দেখেছি 2 দিন করে ইহান ভাইয়া আর ঈশিতাকে একলা ঘরে গল্প করতে। মামি ধমকিয়ে বলে, বেয়াদব মেয়ে, তোর তো দেখছি কোনোদিন কাণ্ড জ্ঞান হবে না। নীরু মৃদু স্বরে বলে, আম্মু বিশ্বাস না হলে দেখো। ইহান ভাইয়া একটু আগে এসে বিছানার দিকে আঙ্গুল তাক করে বলে, এই শাড়িগুলো ঈশিতাকে দিয়েছে। আপু তুইও তো জানিস ঈশিতা তখন কিছুই কিনেছিল না, এগুলো ইহান ভাইয়া ওকে কিনে দিয়েছে। এবার দেখো ঈশিতাকে এগুলো কিনে দেওয়ার কারণ কি। মীরা নীরু হাত ধরে টান দিয়ে অন্য হাত দিয়ে নীরুর মুখ আটকিয়ে ধরে বলে, চুপ কর গাধি। ইহান ওর বউয়ের জন্য কিনবে না তো তোর জন্য কিনবে। নীরু অবাক হয়ে বলে, বউ মানে? তখন মীরা আমাদের বিয়ের কথা বলে। নীরু মাথাটা নিচু করে ফেলে। মামি নীরুকে কড়া কথা শুনিয়ে চলে যায়। খালামনি বলে, আচ্ছা এখানে নীরুর বোঝার ভুল ছিল। ঈশিতা তুই মন খারাপ করিস না কেমন। আর নীরু তোর উচিত ছিল বিষয়টা কারো সাথে শেয়ার করা, নিজে নিজেই স্টেপ নিয়ে ঈশিতার সাথে মিসবিহেভ না করে। নীরু এসে আমার হাত ধরে সরি বলে, ঈশিতা আই অ্যাম রিয়েলি সরি। আমি সত্যি জানতাম না তোমাদের বিয়ের কথা। আর তুমি প্লিজ ইহান ভাইয়াকে বলো না এই বিষয়টা। এমনিতেও সবার সামনে যেতে আমার খুব লজ্জায় পড়তে হবে আমার আজকের এই বাজে আচরণের জন্য। সবুজ পাড় বিশিষ্ট হলুদ শাড়ি পরেছি, চুলগুলো খোপা করা, খোপাতে ফুল লাগিয়েছি, 2 হাতে কাচের চুড়ি পরেছি, হালকা করে চোখে কাজল দিয়েছি, পিঙ্ক কালারের হালকা চ্যাপস্টিক দিয়েছি ঠোঁটে। সবাই স্টেজের ওখানে চলে গিয়েছে, আমিই শুধু রুমে আছি।
ইয়া, নীরু, আরও গেস্ট যারা আজকেই এসেছে তারা সবাই এখন হলুদ দেওয়ার স্টেজে। আমি এক হাতে শাড়ির কুচি ধরে স্টেজের দিকে যাচ্ছি। মীরা আপুকে স্টেজে বসানো হয়েছে। বরের বাড়ি থেকে ডালা নিয়েও এসেছে লোকজন। বেশিরভাগ মেয়েরাই হলুদ শাড়ি পরেছে। আমি স্টেজে উঠতে যাব এমন সময় কেউ আমার চুলের খোপা টান দিয়ে খুলে দেয়। আমি রেগে পিছনে ফিরে দেখি ইহান দাঁড়িয়ে আছে। ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে ঝাঝালো গলায় বলি, খোপা খুলে দিলেন কেন? জানেন আমি কত সময় ধরে খোপাতে ফুল লাগাতে চেষ্টা করে অবশেষে সাকসেস হয়েছি। আর আপনি সেকেন্ডের মধ্যে দিলেন তো নষ্ট করে। ইহান মৃদু আওয়াজে বলল, বেশি কথা না বলে রুমে চলো ফাস্ট। আশ্চর্য, এমনিতেই আমি মাত্রই আসলাম, আর এখন ভিতরে যাব কেন শুনি? সবাই যখন এখানে। ইহান দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি চাচ্ছ এখন সবার সামনে তোমার হাত ধরে নিয়ে যাই? অবশ্য আমার কিন্তু তাতে কোনো প্রবলেম নেই। আমি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মনে মনে আওড়াতে থাকি, এর দ্বারা কিছুই অসম্ভব নয়। তাই সবার সামনে সিন ক্রিয়েট করার চেয়ে বরং রুমে চলে যাই। রুমে গিয়ে আমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুড়ি খুলতে থাকি। যেহেতু হলুদের স্টেজে থাকতে পারলাম না, এখন এগুলো শুধু শুধু পড়ে থাকার কোনো মানেই হয় না। ইহান আমার পিছনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলগুলো সামনে সরিয়ে দেয়। আমি বিরক্তিকর ফেস নিয়ে বলি, আপনার কোনো কমন সেন্স নেই। এইসবের জন্য এখন এখানে ডেকে আনলেন। সবাই ওখানে কত আনন্দ করছে। ইহান আমার কথাকে কোনো পাত্তা না দিয়ে আমার ব্লাউজের হুকে হাত দিয়ে লাগিয়ে দিয়ে আমার দুই বাহু ধরে ওর দিকে ঘুরিয়ে নেয়। মুচকি হেসে ইশারায় বলে, একটু আগে তুমি যেন কি বলছিলে, আমি এখানে কি জন্য তোমাকে এনেছি তা শুরু করব কি? আমি লজ্জায় মাথা নিচু করে নিই। এতক্ষণে আমার কাছে সবটা ক্লিয়ার হলো। আমার ব্লাউজের হুকটা খুলে যাওয়ার জন্য ইহান তখন খোপা খুলে দিয়ে ঢেকে দিয়েছিল। পেছনে হুক থাকায় হয়তো ঠিকমতো লাগাতে পারিনি, সেই জন্য এরকমটা হয়েছিল। আমি ঠোঁট আওড়িয়ে বলি, সরি তখন রেগে কথা বলার জন্য। আমি চুলটা খোপা করে নিই, আর ইহান খোপায় ফুল লাগিয়ে দিয়েছে। রুম থেকে আসার সময় ইহান অনেকগুলো সেলফি নিয়েছে একসাথে। স্টেজে এসে দেখি হলুদ দেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রথমে বড়রা হলুদ ছোঁয়ায়, তারপর আমরা ছোটরা। আমি একপাশে চেয়ারে বসে বসে ফোন স্ক্রোল করছি, আর মনে মনে ভাবতে লাগলাম, ইস গায়ে হলুদ তো আমার হলো না। এরকম হলে আরও বেশি মজা হতো। ইয়া, নীরু পরস্পরকে হলুদ দিয়ে মজা করতে লাগলো। মাহিদ ভাইয়ার বউ এসে ওদের সাথে যোগ দিল। ভাবি এসে আমার গালে হলুদ লাগিয়ে দিয়ে বলল, ঈশিতা তোমার বিয়েতে তো ছিলাম না, আর হলুদ দিতে পারিনি, তাই এখনই দিচ্ছি। আমি ভাবির কথা শুনে একটা মিষ্টি হাসি দেই। ভাবি আমার পাশে বসে গল্প করতে থাকে। সন্ধ্যার পর আমি ড্রয়িং রুমে বসে ইয়ার হাতে মেহেদি দিয়ে দিচ্ছি। ইয়ার দুই হাতে পাশ ওপাশ দিয়ে দিতে হয়েছে। আবার মিশকাকেও দিয়েছি। মীরা আপুকে পার্লার থেকে লোক এসে দিয়েছে, নীরুও পার্লারের মেয়ের থেকে নিয়েছে। ইয়া জিদ ধরেছিল আমার থেকে নিবে, সেই জন্য এখন আমার কাছ থেকে নিল। মিশকা আর ইয়াকে মেহেদি দেওয়ার পর আমি আমার বাম হাতে একটু নিলাম। ইয়া হাত টান করে স্ট্যাচু হয়ে বসে আছে যাতে নষ্ট না হয়। ইহান এসে আমার হাত থেকে মেহেদি টিউব টানিয়ে আমার ডান হাত ধরে ওর নাম লিখে দেয়। আমি কপাল কুঁচকে বলি, আমার হাতে লিখে দিলেন, এবার আপনার হাতে লিখুন আমার নাম। আমার হাতে তোমার নাম না লিখলেও চলবে, কারণ তোমার নাম আমার হৃদয়ে লেখা আছে। আমি ইহানকে উদ্দেশ্য করে বলি, দিলেন তো অন্য হাতটাও জুড়ে। এখন আমি কি করব? ইহান ঠোঁট কামড়ে ধরে বলে, কি করবে মানে? হাত না শুকানো পর্যন্ত বসে থাকো আরামসে।
ধ্যাতো আমার মাথা চুলকাচ্ছে, এখন কিভাবে চুলকাবো? ওয়েট আমি দিছি বলে ইহান মাথায় হাত দেয়। আমি নড়তে থাকি আর বলি এখানে নয়। কয়েকবার এরকম বলে রাগ করে ওঠে চলে যাই। বেসিন থেকে হাত ধুয়ে আসি। ড্রয়িং রুমে এসে দেখি ইয়া আর নীরু দুজনে বসে বসে হাতের দিকে তাকিয়ে রং দেখছে আর কথা বলছে। আমি এসে ওদের পাশে বসলাম। এর মধ্যে ভাবি আর মীরা আপু এসে বসলেন। এই সবাই হাত একসাথে ধরো তো দেখি কার রং বেশি গাঢ় হয়েছে। নীরু বলল। সবাই একসাথে হাত সামনে ধরে দেখা যায়। আমারটা হালকা রং হয়েছে হলুদ কালারের। আমি যেহেতু তাড়াতাড়ি ধুয়ে ফেলেছি। ইয়ারটা ভালো গাঢ় রং, মীরা আপুরটাও। আর নীরুর রংটা কালচে রঙের হয়েছে। এখন কার কিছু মেহেদি আছে বেশি সময় রাখলে কালচে হয়ে যায়, সেইটা হয়েছে নীরুর। নীরু বলতে শুরু করে, আমি শুনেছি যার মেহেদির রং যত গাঢ় হয় তার বর থাকে তত বেশি ভালোবাসবে। এখানে দেখা যাচ্ছে ঈশিতার রং হালকা, তার মানে ঈশিতার বর কম ভালোবাসবে। ইয়ার রং ভালোই হয়েছে, ওর বর ওকে অনেক ভালোবাসবে। আর মীরা আপুরও তো অনেক গাঢ় রং হয়েছে, তার মানে আপুর বর আপুকে আরও বেশি ভালোবাসবে। এবার নীরু নিজের হাতের দিকে তাকিয়ে বলে, আর এর মধ্যে নীরুকে থামিয়ে দিয়ে ভাবি বলে, আর নীরু তোমার বর তোমাকে এত এত ভালোবাসবে যে ভালোবেসে তোমাকে পুড়িয়ে ফেলবে। সেই জন্য তোমার মেহেদির রং কালচে হয়েছে। ভাবির কথা শুনে সবাই মুখ টিপে হাসতে থাকি। নীরু মুখটা মলিন করে বলে, ব্যাপার না ভাবি, আমি হাতে সাবান লাগিয়ে কালচে থেকে লাল রঙে আনব। বারবার সাবান দিয়ে ধুয়ে নিলে রংটা হালকা হয়ে যাবে, তখন তো তোমাদের মতোই হবে। হঠাৎ মিশকা এসে ভাবিকে বলে, আম্মু আমার ঘুম পাচ্ছে। ভাবি মিশকা নিয়ে চলে যায় রুমে। খালামনি ইয়াকে ডাকায়, ইয়াও চলে যায়। আমি রুমে আসার জন্য উঠে দাঁড়াতে গিয়ে হঠাৎ আমার মাথাটা ঘুরে যায়। আমি দুই হাত দিয়ে মাথা চেপে ধরে ধপ করে সোফাতে বসে পড়ি। মীরা আপু আর নীরু দুজনে চিন্তিত হয়ে বলে, ঈশিতা তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আমি শ্বাস নিয়ে বলি, না তেমন কিছু নয়। হঠাৎ মাথাটা কেমন জানি ঘুরল। নীরু মুচকে হেসে বলে, তাহলে তো সুখবরটা সবাইকে দিতে হয়। আমি অবাক হয়ে বলি, হোয়াট? মোটেও ওরকম কিছু নয়। ঠিকমতো ঘুম হয়নি সেই জন্য। আমার দুপুরে ঘুমানোর অভ্যাস, কিন্তু আজ কয়েকদিন ঘুমায়নি সেই জন্য এরকম হয়েছে হয়তো। মীরা আপু নীরুকে উদ্দেশ্য করে বলে, এই মাথা মোটা নীরু সবসময় এক ধাপ এগিয়ে চিন্তা করে। সেই জন্য তো ওকে নিয়ে এত সমস্যা। নীরু মৃদু আওয়াজে বলে, আমি না সিরিয়ালে এরকমটা দেখি। মাথা ঘুরলেই সুখবর আসে। তাই বলেছিলাম আর কি। মীরা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, এই সিরিয়াল দেখা একটু কমিয়ে দিয়ে বাস্তবে ফিরে আয় বোন। রাতে ডিনার করে এসে বিছানায় শুয়ে আমার বেস্টু বোনের সাথে কথা বললাম। আজ ওকে আমি আমার বিয়ের কথা জানালাম। ও মন খারাপ করে বলল ওকে কেন এতদিন বলিনি। পরে সবকিছু ওকে বুঝিয়ে বলাতে আর কিছু বলেনি। বনিকে বলেছি কিছুদিন পরই আমাদের বিয়ের বিষয়টা সবাইকে জানানো হবে, ভাইয়ার বিয়ের সাথে একবারে দুইটা কার্ড ছাপানো হবে। একটা ভাইয়ার বিয়ের, আরেকটা আমাদের বনিকে আসতেই হবে বলেছি। বিয়ে বাড়িতে আজ সবাই সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আজ শুক্রবার বিয়ে। সবাই ব্যস্ত কাজ নিয়ে। অনন্য আত্মীয়রা সবাই আছে ভিড়ের মধ্যে, আমার ভালো লাগে না, সেই জন্য আমি বেশি সময় রুমেই কাটাচ্ছি। অপরিচিত লোকজন ধরে ধরে এটা সেটা প্রশ্ন করতেই থাকে, সেই জন্য বাইরে কম বের হচ্ছি। মীরা আপুর বরের ছবি মোবাইলে দেখেছি। ছেলে বেক্সিমকোর HR-D বিভাগেতে চাকরি করে। মোটামুটি সুদর্শন। দুপুরের দিকে পার্লার থেকে লোক এসে মীরা আপুকে সাজাচ্ছে। নীরু,
ইয়া ওরাও ওখান থেকে সেজেছে। খালাম্নি আমাকে কয়েকবার বলল পার্লারের মেয়েদের থেকে সাজতেন। আমি রাজি হইনি। আমার অত আটা ময়দা মাখতে ভালো লাগে না। আমি রুমে একাই শাড়ি পরে হালকা সাজলাম, চুলগুলো খোলা রাখলাম। ঘন আর অনেক বড় চুল হওয়ায় শ্যাম্পু করা চুল ছেড়ে দিলেই ভালো দেখায়, এটা আমাকে সবাই বলে। বিয়ে বাড়িতে সাজ সাজ রব। চারিদিকে ঝিকিমিকি করছে আলোকবাতিতে। শাড়ি পরে থাকায় খুব গরম লাগছে। একটু আগেই বরযাত্রী এসেছে। ইয়া নিরু গেট ধরতে গিয়েছে। আমি গিয়েছিলাম, ইহান আমাকে ইশারায় চলে আসতে বলায়। ওখান থেকে চলে এসে কনের জন্য করা স্টেজে মীরা আপুর কাছে বসে আছি। হঠাৎ ইহান এসে এক হাতে ওর ফোন আমার সামনে ধরে বলে, মোবাইলটা রাখো, আমার এখন খাওয়ার ওখানে কাজ করতে হবে। আমি ফোনটা হাতে নিয়ে বলি, পাসওয়ার্ড কি দেওয়া আছে? ইহান যেতে যেতেই বলে, সুইট হার্ট। আমি ভাবতে থাকি কি প্রশ্ন করলাম, আর কি বলল অদ্ভুত মানুষ একটা। তারপর ইহানের নাম লিখে দিয়েও লক খুলছে না। কিছুক্ষণ পর মনে হলো পাসওয়ার্ড জিজ্ঞেস করার সময় সুইটহার্ট কেন বলল। তারপর আমার ঠোঁটের কোণে হাসি ফোটে, আমি ইংরেজিতে সুইটহার্ট লিখার সাথে সাথে লক খুলে যায়। ফোন ওপেন করেই হোম পেজে আমার ছবি দেখতে পাই। গ্যালারিতে গিয়ে দেখি আমার ছবিতে ভরপুর। বেশিরভাগ ছবিই আমার অজানায় তোলা। পদ্মার পারে ভ্রমণের সময়কার ছবি। মেডিকেলের ক্যান্টিনে বসে আইসক্রিম খাচ্ছি সেই ছবি। কাজী এসে বিয়ে পড়িয়ে গেলেন। মামি, মমো, খালাম্নি সবার চোখের কোণে পানি জমে আছে। বরপক্ষের খাওয়া শেষে আমরা বসছি খেতে। ভাইয়া, মাহিদ, ভাইয়া, ইহান ওনারা প্রথম থেকেই খাবার সার্ভ করছে। খাওয়ার সময় ইহান আমার এক্সট্রা কেয়ার করাই ভাবি মজা করে ইহানকে উদ্দেশ্য করে বলে, দেবরজি আমরাও কিন্তু আছি। শুধু বউয়েরই সার্ভ করো না, আমাদের কেউ একটু দেখো। ইহান গোশের বোল নিয়ে ভাবিদের দিকে দিতে যাবে, তখন ভাবি বলে, দেখো ভাই আমাদের প্লেট ভরতি সব আছে। এমনি তোমার সাথে মজা করলাম। খাওয়া দাওয়া পর্ব শেষ করে মীরা আপুকে বিদায় দেওয়া হচ্ছে। গাড়িতে ওঠার সময় মীরা আপু অনেক কান্নাকাটি করছে সবাইকে ধরে ধরে। ভাবি সান্ত্বনা দিচ্ছে। নিরুও অনেক কান্না করছে। খালাম্নি মীরা আপুকে বোঝায় বলে, কান্না করিস না, কালকেই তো আমরা গিয়ে তোকে নিয়ে আসব। আর এটাই নিয়ম। আসলে বিদায় সব সময় দুঃখজনক হয়। সেটা যে বিদায়ই হোক না কেন। একটা নিজের মতো পরিবেশ থেকে অন্যর মতো পরিবেশে খাপ খাওয়ানোর ভয়টা একটু থেকেই যায়। এই কথাগুলো চিন্তা করে আমারও কান্না পাচ্ছে। তবে এটাই যে নিয়ম। ওদিকে বরপক্ষের লোকজন তাগাদা দিচ্ছে। বলছে ওনাদের তো অনেক দূরের পথ যেতে হবে। মাহিদ ভাইয়া দূরে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে চোখের কোণে জমা পানি মুছে নিল। ইহান হঠাৎ আমার কাছে এসে কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলে, যাক আমার বউ ভালো, কোনো কান্নাকাটি করে নাই। আমি ব্যাকা চোখে তাকিয়ে বলি, আজব। বিদায় পর্ব হলে তো কান্না করব। আমি তো আমার বাসায় ছিলাম। ওয়েট করো সুইটহার্ট, সামনে তোমাকেও এরকম করে ঘরে তুলে নিব। চলবে ইনশাআল্লাহ।